ভয় পাস না, আমাকে খুলে বল সমস্তটা। শবনম কাঁপতে কাঁপতে বলতে শুরু করে। মাথা ঘুরে পড়ে যাবার পর আর কিছু মনে ছিল না। জ্ঞান যখন ফিরে দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি। পাশে মা, বাবা, ছোট ভাই সবাই চিন্তিত অবস্থায় বসে। সেই বিষণ্ণ থমথমে পরিবেশটা কাটিয়ে মা মাথায় হাত বুলিয়ে বলল, তোর কি হয়েছে মা? রাতে তোর সহকর্মীরা মর্গের দিক থেকে একটি অস্বাভাবিক চিৎকার শুনে ছুটে গিয়ে দেখে দরজা হা করে খোলা, তুই আশেপাশে কোথাও নেই। ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে যায়, দেখে তুই নাকি মেঝেতে পড়ে আছিস। তখন ওরাই আমাদের ফোন করে, তারপর তোকে বাসায় নিয়ে আসি। বলতো মা, কি হয়েছিল? আমি ক্লাস থেকে একটু পানি খেয়ে সেই রাতের সব ঘটনা খুলে বললাম। বাবা সঙ্গে সঙ্গে সূরা আয়াত পড়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, এত রাতে তোর মর্গে থাকা ঠিক হয়নি। এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা সময় মতো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এসব কিছু ভুলে যা মা। আল্লাহর রহমতে তুই যে এখনো ভালো আছিস, এটাই অনেক। বাড়িওয়ালা কাকাও পাশে দাঁড়িয়েছিলেন, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে বলে চলে যান। মা একটু স্যুপ খাইয়ে দেয়, তারপর আমাকে আরো একটু আরাম করতে বলে একে একে সবাই চলে যায়। আমিও মনকে শক্ত করে গতকালের সেই পৈশাচিকতাকে একটি দুঃস্বপ্ন বলে উড়িয়ে খোলা জানালা দিয়ে স্নিগ্ধ প্রকৃতি দেখতে লাগলাম। কিন্তু তখনও কি জানতাম পৈশাচিকতার সবে শুরু। সেই ঘটনার পরে আমি হসপিটালের কাজটি ছেড়ে দেই। এরপর দিন দিনেক সবকিছু ঠিকঠাক ছিল, সবকিছু ধীরে ধীরে ভোলার চেষ্টা করছিলাম। কিন্তু চতুর্থ দিনের দিন ঘটে যায় আবারও এক পৈশাচিক ভয়ঙ্কর ঘটনা। আমি প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করে রুমে গিয়ে একটু মোবাইল দেখছিলাম। সে সময় হঠাৎই রুমের জানালা থেকে একটা খটখট আওয়াজ কানে আসলো। মুখ ফিরিয়ে জানালার দিকে তাকাতেই আমার সমস্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে অস্বাভাবিক আতঙ্কে কাঁপতে লাগলো। দেখি জানালার বাইরে একটি বিভৎস পৈশাচিক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখ ব্যতীত সেই ছায়া মূর্তির আর কিছুই দেখা যায় না। এমন সময় হঠাৎই এক ভয়ঙ্কর অদৃশ্য হাত যেন সজোরে আমার গলাটি টিপে ধরে। ছটফট করছিলাম চিৎকার করার জন্য, কিন্তু শত চেষ্টাতেও পারছিলাম না। সেই অতি প্রাকৃতিক পৈশাচিক চাপে আমার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। সেই অসহনীয় কষ্ট সহ্য করতে না পেরে মুখের জিহ্বা বেশ কয়েক ইঞ্চি বেরিয়ে যায়। হয়তো সেই বুঝি মৃত্যুর আগের শেষ মুহূর্ত। তাই মনের মধ্যে অবশিষ্ট আশাটুকুকে একত্রে করে সূরা পড়ার চেষ্টা করতেই সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো সেই অদৃশ্য হাত আমাকে বিছানায় কয়েক ইঞ্চি তুলে ফের আছাড় মেরে থেমে যায় এবং তৎক্ষণাৎ সেই বিভৎস ছায়া মূর্তিটিও অদৃশ্য হয়ে যায়। আমি হঠাৎ করে চমকে উঠি। তবে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? যা ঘটেছে তা সবই কি স্বপ্নই? মোবাইলের দিকে তাকাতেই হঠাৎই বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। মোবাইলের সময় দেখায় 3:15। তার মানে আমি হয়তো মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তা কি করে সম্ভব? আমার তখনও মনে হচ্ছিল আমি জেগেই ছিলাম এবং কয়েক মুহূর্ত আগে আমার সাথে সেই পৈশাচিক ঘটনাটি ঘটে গেছে। মনের ভেতরটা তখনও নানা রকম প্রশ্নের ঝড়ে উত্তাল। ঠিক সেই সময় হঠাৎই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এসে নাক বন্ধ হবার উপক্রম। জানালা দিয়ে রুমে আসা রাস্তার ল্যাম্প পোস্টের আলোয় হঠাৎই নড়লাম। দেখি কালো অবয়বের ন্যায় কিছু একটা দাঁড়িয়ে। প্রথমে ওটাকে কোনো কিছু ছায়া মনে করেছিলাম, কিন্তু আমার ধারণাকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়ে হঠাৎই সেই ছায়া আমার দিকে এগিয়ে আসতে থাকে। শরীরের প্রতিটি রক্তবিন্দু ভয়ে আতঙ্কে জমে হিম হয়ে আসে। সেই বিভৎস পৈশাচিক অবয়বটি যত আমার দিকে এগোচ্ছে দুর্গন্ধটি তত বেশি তীব্র হচ্ছে। আমি চিৎকার দিতে চাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। মুখের ঠিক সামনে আসতেই আতঙ্কে চমকে উঠি, বুঝতে পারলাম আরে কোথায়। এই বলে একটি ভয়ঙ্কর পৈশাচিক হাসি দিয়ে ওঠে। তারপর কি হয়েছিল আমার কিছু মনে নেই। সকালে উঠে দেখি আমি আমার রুমেই শুয়ে আছি। গলার কাছে ভীষণ ব্যথা অনুভব করলাম। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গিয়ে দেখি গলার কাছে হালকা দাগ। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠি। চিৎকার শুনে মা ছুটে আসেন রুমে। কিরে, কি হলো? এরকম চিৎকার করে উঠলি কেন? মা আতঙ্কে বিস্মৃত হয়ে জানতে চান। গত রাতের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা খুলে বলতে মা বলে সবই নাকি আমার মনের ভুল। আমাকে একটু কম চিন্তা করতে বলে রুম থেকে বেরিয়ে যায়। বুঝলাম এভাবে বাসায় বসে থাকলে কিচ্ছু। বয়স 22 বছর, বাসা কুষ্টিয়ায়। ছেলেটি নাকি তার বান্ধবীর কাছ থেকে সম্পর্ক ভাঙার আঘাত সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়। এর থেকে
বেশি আর কিছু সে জানে না। সব কথা শুনে দুঃখে বিষণ্ণ মুখে বাসায় ফিরি। এই বলে শবনম থামে। এরপর বছরখানেক তেমন কিছু হয়নি, সবকিছু ঠিকঠাক চলছিল। শবনম ধীরে ধীরে কলেজে আসা শুরু করে। এরই মধ্যে 2020-এ করোনার লকডাউন শুরু হয়, ফলে আমাদের সাক্ষাৎ সেভাবে আর হয় না। ওরা তো লকডাউনের সমস্যার জন্য কোনো রকমে ওদের গ্রামের বাড়ি চলে যায়, ফলে খারাপ নেটওয়ার্কের জন্য যোগাযোগও প্রায় বন্ধ হয়ে যায়। এই বলে সিনথিয়া থেমে আবারও মন মরা হয়ে বিলের পানির দিকে চুপচাপ তাকিয়ে থাকে। সুলাইমান রোমহর্ষক ঘটনার মাঝে আপুকে থামতে দেখে সেই হারিয়ে যাওয়ায় ভয়ে পুনরায় জোরাজুরি করে ঘটনার বাকি অংশটুকু শুনতে চায়। সিনথিয়া কয়েক মুহূর্ত চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে, মাঝে মাঝেই চেষ্টা করতাম যোগাযোগ করার, জানিস তো, কিন্তু কোনোভাবেই পারিনি। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল, তখন প্রায় শিথিল। এই করোনাকালে অনলাইনে পড়াশোনার একেবারে বেহাল অবস্থা। এত কিছুর মাঝেও শবনমের কথা মনে পড়লেই মনটা খারাপ হয়ে যেত। ওর গ্রামের নেটওয়ার্কের যা অবস্থা, অনলাইনে পড়াশোনা যে একেবারে শিখে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। অথচ ওর মতো এরকম একজন মেধাবী ছাত্রী কি জানি কি করেছে। 2021-এর শেষের দিক, এতদিন পর কলেজটা সবে খুলেছে কিছু বিধিনিষেধ মেনে। কলেজে গিয়ে একে একে সব সহপাঠীদের সঙ্গে দেখা হলেও দেখলাম শবনম আসেনি। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল, কিন্তু শবনম না আসায় মনটা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। কোনো রকমে শবনমের গ্রামের বাড়ির ঠিকানা জোগাড় করে একদিন সকাল সকাল চলে যাই। বাস থেকে শবনমের গ্রামের বাস স্টপে যখন নামলাম তখন 10:15 মতো বাজে। নাম ও চেহারার বিবরণ দিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করতে তারা আমতা আমতা করে থতমত খেয়ে রাস্তা দেখিয়ে দেওয়ার পর ঠাহর করে যতক্ষণে শবনমের বাড়ি পৌঁছালাম ততক্ষণে বেলা মধ্যাহ্নের অভিমুখে। টিনের একচালা ঘরখানা বেশ অদ্ভুত দেখাচ্ছিল। চারপাশটা ঝোপঝাড় জঙ্গলে ঘেরা, যার এক পাশে ঘন বাঁশবন যেন নিঃশব্দে অচেনা বিভীষিকাময় রহস্য আগলে বসে আছে। অপর পাশে একটি ছোট পুকুর ও নানা রকম আম কাঁঠাল ফলের গাছ দিয়ে ঘেরা। গ্রাম থেকে একটু বাইরের দিকে বলেই বোধহয় পরিবেশটা খানিকটা থমথমে নিরিবিলি লাগছিল। আমি শবনমের নাম ধরে কয়েকবার ডাকতেই কাকিমা বাইরে এসে আমাকে দেখে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে যান, তারপর আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আমি কি হয়েছে, শবনম কোথায় জানতে চাইলে কাকিমা আমাকে বারান্দার চেয়ারে বসিয়ে চোখের পানি মুছতে লাগলেন। সেদিনের পর থেকে রাতে মাঝে মধ্যে একটু আধটু ভয় পেলেও আর তেমন কিছু ঘটেনি। এরপর লকডাউন পড়ে যেতে আমরা গ্রামে চলে আসি। গ্রামেও বেশ কিছুদিন কোনো সমস্যা হয়নি। একদিন হঠাৎ সকালে লক্ষ্য করলাম বেলা হবার সত্ত্বেও শবনম ঘুম থেকে উঠছে না। দেখতে দেখতে 10টা বেজে যাওয়ার পরও যখন ও ঘর থেকে বেরোলো না তখন মনটা কেমন যেন কু ডাকলো। ডাকাডাকি সত্ত্বেও কোনো উত্তর না পেয়ে আতঙ্কে দুশ্চিন্তায় কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন আব্বুও বাজারে গেছে, ছেলেটাও পাড়ায় খেলতে বেরিয়ে গেছে। ঘরে কিছুটা দূরে মইনুলের বাসায় গিয়ে তাকে ডেকে আনি। মইনুল এসে কোনো রকমে দরজাটা ভাঙার পর ঘরের ভেতর আলো প্রবেশ করতেই আচমকা একটা বিকট চিৎকার ভেসে এলো। ভয়ে আমার গা শিরশির করে উঠল। সেই বিভৎস পৈশাচিকতায় বুকের ধরফরানিটা কয়েকশো গুণ বেড়ে গেছে। মইনুল আতঙ্কে কাঠ হয়ে দরজার মুখে দাঁড়িয়েছিল। দেখি শবনম ঘরের এক কোনায় বসে ছুরি দিয়ে কি জানি লিখছে। ওর চোখ দুটো যেন আগুনের গোলা, শরীরটা যেন এক রাতেই চিকন হয়ে গেছে। দেখে মনে হয় অনেকদিন ঘুমায়নি। আমাদের দেখে বুক কাঁপানো একটা হাসি দিয়ে ফিনফিনে গলায় বলল, আম্মা, আমাকে একটু পানি দাও, জোর পিপাসা লেগেছে। ময়ূর কাঁপতে কাঁপতে বলল, ভাবি, এইটা কোনো সাধারণ বিষয় নয়, আপনি বরং একটা ভালো হুজুর ডাকেন। এই বলে আতঙ্কে দৌড়ে পালিয়ে যায়। ততক্ষণে ওর আব্বু ফিরে এসেছেন। সমস্ত ঘটনা শুনে এবং শবনমের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। খানিক বাদে শবনমকে ঘরে আটকে ওর আব্বু পাশের গ্রাম থেকে একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাসায় পা রেখেই বলেন, বাতাসে বিশ্রী আষ্টে পচা দুর্গন্ধ, এখানে ভীষণ একটা খারাপ প্রকৃতির জিন আস্তানা গেড়েছে। আমরা অবাক হয়ে শুনছিলাম, অথচ কেউ সেই মুহূর্তে এরকম দুর্গন্ধটা টের পায়নি। তারপর হুজুরের কথা মতো মেঝেতে একটা জায়নামাজ বিছিয়ে শবনমকে নিয়ে এসে বসাতেই হঠাৎই ও আবারও সেই ভয়ঙ্কর বিভৎস গা ছমছমে পৈশাচিক গলায় বলে ওঠে, কি হুজুর, তুই এই জায়গায় কি করিস? তুই ওকে আমার থেকে আলাদা করতে পারবি না, না? ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, আমি ওর সাথেই থাকবো। যা যা। এরপর হুজুর দোয়া পড়া শুরু করে, কিন্তু হুজুরের দোয়ায় কিছুই হয় না।
ও সেই বিভৎস পৈশাচিক কণ্ঠে গর্জন করতে থাকে। খানিক বাদে হুজুর ও শবনমের ভেতর থাকা সেই পিশাচটি কি সব অজানা ভাষায় কথা বলে, যা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ওইভাবে বেশ কিছুক্ষণ কথোপকথন চলার পর হুজুর বললেন ওকে ঘরে নিয়ে যেতে। শবনমকে ঘরে রেখে আসার পর বারান্দায় আসতে দেখলাম হুজুর শুকনো মুখে শবনমের আব্বুকে বলছেন, আমাকে মাফ করে দিয়েন, আমার দ্বারা এই শয়তানকে তাড়ানো সম্ভব না। আসলে সেদিন যে লাশটিকে শবনম দেখেছিল তার সাথে ঠিক কারিন জিন ছিল, এবং যেদিন ওই রনি ছেলেটি আত্মহত্যা করে সেদিন ছিল লঘু অমাবস্যা। ফলে ওর কারিন জিনটি আরো শক্তিশালী হয়ে ওঠে এবং তার নজর পড়ে শবনমের ওপর। ও শবনমকে নিয়ে যাবেই, আমাকে মাফ করে দিয়েন। আমরা বিষণ্ণ মুখে কিছু বলবো তার আগে হুজুর তার পারিশ্রমিক না নিয়েই চলে যান। এরপর অনেক কবিরাজ দেখিয়েছি, কোনো লাভ হয়নি, কাজ হয়নি। একদিন রাতে বাইরে যাওয়ার জন্য উঠেছি, হঠাৎ করেই শবনমের ঘর থেকে হাড় চিবানোর কর্মর কর্মর একটা শব্দ আসতে লাগলো। আমরা সবাই আতঙ্কে চমকে উঠি। ভয়ে ভয়ে পা টিপে গিয়ে ওর ঘরের দরজাটা খুলতে আতঙ্কে শিউরে উঠে চিৎকার দিতে গিয়েও পারি না, পাথরের মতো শক্ত হয়ে যায়। শবনম খাওয়া থামিয়ে আস্তে আস্তে মাথাটা তুলে আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই একটা সাংঘাতিক ঘটনা ঘটে যায়। আমি অলৌকিক কিছুর সাথে ধাক্কা খেয়ে 4-5 হাত দূরে ছিটকে পড়ি। দেখি কোথায় শবনম, এজন্য সাক্ষাৎ নরপিশাচ একটি মুরগিকে আস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার ফলে দাঁত দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, চোখে মুখে রক্তের ছিটে ফোটা। শবনমের আব্বু আমার পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে এসে সেই বিভৎস দৃশ্য দেখে থম মেরে যান। কয়েক মুহূর্ত পর হুজুরের দেয়া পানি পড়া নিয়ে এসে ছিটিয়ে দিতে দিতে কর্কশ কণ্ঠে একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে শবনম অজ্ঞান হয়ে যায়। সেই থেকে আমরা ওকে সারাক্ষণ ঘরে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেই। ওর ছোট ভাইটাও সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে এই সমস্ত কাণ্ড দেখে। তারপর থেকে নানা কবিরাজ দেখিয়েও যখন কোনো কাজ হয় না, আমরা প্রায় সব আশা ছেড়ে দেই। দিন 15 আগের কথা, রাতে ওকে খাবার দিতে গিয়ে দেখি ঘরে কেউ নেই, অথচ দরজা বাইরে থেকে আটকানো ছিল। তাহলে ও গেল কোথায়? এদিক ওদিক দেখছি, এমন সময় আচমকাই টিনের চালের ওপর মর্মর শব্দ উঠছে, মনে হচ্ছে কেউ হাঁটছে। ছেলেটা আগেই খেয়ে ওর আব্বুর কাছে ঘুমাচ্ছিল, তাই ওদের আর না ডেকে টর্চ লাইটটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসি। বাইরে আসতে দেখলাম আশ্চর্যজনকভাবে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্তের অতল নিস্তব্ধতা, খানিক বাদে চালের ওপর থেকে একটা অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ ভেসে এলো। ভাষাগুলো বোঝা যাচ্ছিল না। চারিদিকে জমাট অন্ধকারটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। টর্চের আলোটা সেদিকে ফেলতেই আমি আঁতকে উঠি। পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠি। শবনম আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকায়। সে কি বিভৎস পৈশাচিক দৃশ্য! সমগ্র শরীরে কাঁটা ছেঁড়ার দাগ, ছেঁড়া ফাটা একটা সালোয়ার পরে আছে সে। জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিয়ে পাশের বাঁশ জঙ্গলে লাফ দেয়। এদিকে শবনমের আব্বুও ঘর থেকে বেরিয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে আমরা আতঙ্কে চিৎকার করে পাগলের মতো বাঁশ জঙ্গলের দিকে ছুটে যাই। গিয়ে দেখি বাঁশ ঝাড়ের নিচে কাটা ছেঁড়া শরীরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সে। তারপর আমরা ধরাধরি করে ওকে ঘরে নিয়ে আসি। এরপর থেকে বাধ্য হয়ে শবনমকে শিকল দিয়ে বেঁধে রাখি। আমাদের জীবনটা যেন জাহান্নামে পরিণত হয়েছে। এই বলে থেমে কাকিমা আবারও কেঁদে ফেললেন। সমস্ত কথা শুনে দুঃখে মন মরা হয়ে শবনমের ঘরে গিয়ে যা দেখি তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আতঙ্কে শিউরে উঠি। দেখি আমার বান্ধবী আর মানুষ নেই, সাক্ষাৎ শয়তানে পরিণত হয়েছে। ওর চোখ দুটো লাল টকটকে, সারা গায়ে ছোপ ছোপ লাল দাগ, সমস্ত ঘরটা থেকে বাজে দুর্গন্ধ আসছে। শবনম একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওর এই দশা দেখতে পারছিলাম না, তাড়াতাড়ি বেরিয়ে আসি। এরপর কাকিমার অনেক ধরাধরিতে কোনো রকমে দুপুরের খাওয়া শেষ করে যতক্ষণে বাস স্টপে এসে বাসে উঠলাম, ততক্ষণে উদাসীন দুপুরের সূর্য বিকেলের টানে পশ্চিমে ঢলতে ব্যস্ত। আস্তে আস্তে বাসটা ছুটে চলল ব্যস্ততাময় ঢাকার জনসমুদ্রের দিকে। পেছনে একরাশ গ্লানি নিয়ে নীরবে শবনমের মর্মান্তিকতা বুকে জড়িয়ে সেই গ্রামখানা ধীরে ধীরে সবুজ রেখায় মিলিয়ে যেতে লাগলো। বিষণ্ণ মুখে ভেজা চোখের কোণটা মুছে আল্লাহর নাম নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বাসের জানালা থেকে মুখটা সরিয়ে নিয়ে সিটে একটু হেলান দিয়ে বসলাম। এই বলে সিনথিয়া থামল। দুঃখে কষ্টে ভেতরটা মোচড় দিয়ে উঠল সোলাইমানের। কয়েক মুহূর্ত দুজনে চুপচাপ বিলের পানির দিকে তাকিয়ে থাকলো। হঠাৎই একটা নাম না জানা পাখির ডাকে হুঁশ ফিরে সোলাইমান আপুকে ডেকে উঠল। আচ্ছা আপু, শবনম আপু এখন কেমন আছেন? সিনথিয়া শুকনো মুখে একটা দীর্ঘ শ্বাস ফেলে জানি না বলে
মাজা ছেড়ে উঠে তাকে নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এরপর আরো কয়েকদিন সেখান থেকে সিনথিয়া ঢাকায় ফেরে। মাসখানেক কেটে যায়। শবনমের হৃদয়ে বিদারক ঘটনাটি সুলাইমানের মনে ভীষণভাবে দাগ কেটে গিয়েছিল। সে ভুলতে পারেনি শবনমকে। একদিন সিনথিয়া ফোন করলে রীতিমতো মায়ের কাছ থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে সুলাইমান সিনথিয়াকে জিজ্ঞেস করে শবনমের কথা। সিনথিয়া বলে, আসলে শবনমের গ্রামের নেটওয়ার্ক তো তেমন ঠিকঠাক নেই, তবুও প্রায় খবর নেয়ার জন্য ফোন ট্রাই করতাম, যদিও কখনো লেগে যায়। সেভাবেই পরশু সন্ধ্যার দিকে কোনো রকমে ফোনটা লেগে যায়। গলা শুনে বুঝতে পারি কাকিমা। আমি শবনমের কথা জিজ্ঞেস করতেই কাকিমা কান্নায় ভেঙে পড়েন। কি হয়েছে জানতে চাইলে সব শেষ বলে কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দেন। এই বলে সিনথিয়াও কান্নায় ভেঙে পড়ে। এরপর ফোনটা কেটে দেয়। ফোনটা কাটার পর বেশ কিছুক্ষণ সুলাইমান দুঃখ কষ্টে থম মেরে যায়। আমাকে একটু পানি দে, গলাটা শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানি দে। আজকে আমি আপনাকে একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি আপনাকে পাঠালাম। আশা করছি ঘটনাটি আপনার ভালো লাগলে পড়ে শোনাবেন। যদিও ঘটনাটি আমি একটা জায়গা থেকে কালেক্ট করেছি, আশা করছি ঘটনাটি আপনার যথেষ্ট ভালো লাগবে। প্রথমে যখন আমি ঘটনাটা শুনি তখন যেমনটা অবাক হয়েছিলাম ঠিক তেমনটাই অনেক বেশি অশ্রু ঝরেছিল আমার চোখ দিয়ে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা ভয়ঙ্কর ছিল এবং একই সাথে কতটা কষ্টদায়ক ছিল। আমি ঘটনা আকারে লিখছি। এটা ঠিক প্রেমের ঘটনা না হলেও প্রেম জাতীয় ঘটনা এটা। জহির আর সীমার কথা বলছি। একই সাথে বুয়েটে পড়াশোনা করত। দুজনেই দুজনাকে মনে মনে প্রচন্ড ভালোবাসলেও কেউ কাকে বলতো না। যাই হোক, একটা সময় তাদের মাঝে উপস্থিত হয় এক তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তিটা আর কেউ নয়, সীমার খালাতো ভাই এনামুল। এনামুল বিদেশ ফেরত যুবক। সীমাকে নিয়ে তার বহু দিনের স্বপ্ন, কিন্তু সীমার মনে তার জন্য একটিও ভালোবাসা ছিল না। এনামুল এসেই সীমাকে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু সীমা রাজি হলো না। ওদিকে সীমা জহিরকে একই কথা বলার পর জহির বুঝতে পারলো যে সীমা ওকে চায় না। জহির তখন বাংলা লিংকের ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেছে মাত্র। জহির তাই সীমার মনের চাওয়া বুঝতে পেরে আর দেরি করলো না। ওদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে গেল। ব্যাস, ভালো ভদ্র পাত্র দেখে সীমার বাবা রাজি হয়ে গেলেন। কোনো এক রোজার ঈদের কয়েকদিন পর ওদের বিয়ে হয়ে যায়। এদিকে এনামুল প্রচন্ড রেগে যায়। খালা খালু এমন করলো, সীমাকে আর আমার সাথে বিয়ে দিল না, এমন মনোভাবে সে দিনে দিনে হিংস্র হয়ে উঠল। এনামুল সীমাকে অ্যাসিড মারার কথাও চিন্তা করেছিল, যা পরবর্তীতে তার বন্ধুর কাছ থেকে জানা যায়। সীমার সুখের সংসারে আগুন লাগানোর জন্য হাজার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। তার মাথায় হঠাৎ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার চিন্তা মাথায় এলো, কিন্তু অনেক চেষ্টা করেও সত্যিকারের কালো জাদুকর বা তান্ত্রিক খুঁজে পাচ্ছিলেন না তিনি। তার এক বন্ধু বলল তার মামা টুকটাক সাধনা করে ওসবের। গোপনে সেই মামার সাথে এনামুল দেখা করে সমস্ত ঘটনা খুলে পড়ল। সেই মামার নাম রুবেল মামা। রুবেল জিজ্ঞেস করলো, কোন ধরনের ক্ষতি করতে চাও? এনামুল বলল, যেইভাবে হোক না কেন ওর সংসার যেন আর না টিকে এমন কিছু করতে হবে। রুবেলের ডিমান্ড অনেক, 50,000 টাকা চেয়ে বলল। এনামুল অর্ধেক দিয়ে বলল, আগে কাজ, তারপর বাকি টাকা দেওয়া হবে। রুবেল তান্ত্রিক ওকে পরদিন দেখা করতে বলল আর জানিয়ে দিল যে সে পরদিন যেন ফল নিয়ে আসে। আগের দিনের কথা মতো এনামুল পরদিন সেই ফল আনতে গেল। দেখলো রুবেল তান্ত্রিক কমলা লেবু, আপেল, ডালিম এসব নিয়ে এসেছে। এনামুল এমনটা দেখে রাগ হয়ে জিজ্ঞেস করলো, এসব কি? ফল দিয়ে কি হবে? যত সব ফাজিল লোকজন। দেন, টাকা দিয়ে দেন আমার। জানি আপনি নামে তান্ত্রিক, কাজ হবে না আপনাকে দিয়ে। তান্ত্রিক তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, এত সহজে বিশ্বাস হারালে কি চলবে জনাব? বিদেশে তো সারা জীবন কাটিয়ে এলেন, তাই বলে দেশি মানুষের প্রতি কি বিশ্বাস হারাবেন এভাবে? পকেটে হাত দিয়ে নেয়া টাকা ফেরত দিয়ে বলল, এই নেন আপনার টাকা, সাথে ফলও নেন। যদি আমার জাদুতে কাজ হয় তাহলে যা চেয়েছিলাম তার ডাবল অঙ্ক নিয়ে চলে আসবেন, আর তা না হলে আসবেন না। এনামুল তখন নরম কণ্ঠে জানালো, তা না হয় বুঝলাম, কিন্তু ফল দিয়ে হবেটা কি শুনি?
আর কি আছে এই ফলের ভেতরে? এই তো জনাব, এতক্ষণে লাইনে এলেন। তাহলে এই কথাগুলো আগে বললেই ভালো হতো। আসলে কথা হচ্ছে, এই ফলের ভেতরে ইনজেকশনের মাধ্যমে কিছু তরল ঢুকিয়ে দেওয়া হয়েছে, গ্লিসারিনের সাথে কিছু গোপন রস, যা বলা যাবে না। এই রস অনেক দূর থেকে আনতে হয়। এটা কোনো এক পশুর কিছু একটা হবে। যাই হোক, এত জেনে আপনার লাভ নেই। আপনি ফলগুলো ওই মেয়ের বাসায় পাঠানোর চেষ্টা করুন। খাওয়ার 1 সপ্তাহের মাথায় খবর পাবেন কি ঝড় বয়ে যাচ্ছে ওদের মধ্যে, অশান্তির ঝড়। সবকিছু শুনে এনামুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসার দিকে পা বাড়ালেন। বাড়ি বসে ও চিন্তা করতে লাগলো কিভাবে ফলগুলো সীমার বাসায় পাঠানো যায়। কি করবে, নিজেই যাবে নাকি অন্য কাউকে পাঠাবে? এমন চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল নিজেই যাবে। হাজার হলেও খালাতো ভাই, সমস্যা তো নেই। যেমন ভাবা ঠিক তেমন কাজ। কোন এক শুক্রবার বিকেলে এনামুল সীমার বাসায় গিয়ে উপস্থিত, সাথে সেই ফল আর দোকান থেকে কিনে আনা মিষ্টির প্যাকেট। সীমা মনে মনে খুশি হইল যে খালাতো ভাই বেড়াতে এসেছে, কারণ ওর মনে তার কুটিলতা নেই। ভাইকে অনেক আদর করে খাওয়ালো নিজের হাতে রান্না করে। অমন মধুর হাতের রান্না এনামুল খেয়ে মনে মনে বলল, আর মাত্র কয়েকটা দিন এই এমন রান্না প্রতিদিন আমি নিজে খাবো, শুধু আমি। এমন ভেবে মনে মনে একটা ক্রূর হাসি হাসল সে। নিজে নিজেকে বলল, ভিলেনের পাঠে এনামুল মন্দ যায় না। সপ্তাহখানেকের মাথায় এনামুল জানতে পারল সীমা আর জহির দুজনেই হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে সীমার অবস্থা করুন। ডাক্তার বলেছে নাকি নাক দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে এবং প্রায় ব্লিডিং হচ্ছে, তাই রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। এত কিছুর পরেও ডাক্তার হিসাব মেলাতে পারছে না যে কিভাবে এটা হচ্ছে। শারীরিক তো কোনো সমস্যায় চোখে পড়ছে না। তাছাড়া সীমার নাকেও কোনো ফাটল নেই, চিকাপেও কোনো কিছু ধরা পড়েনি, এক্সরে করা হয়েছে, তারপর সবকিছু ঠিকঠাক। ঠিক এমন সময় কেবিন থেকে সীমার চিৎকার আসলো। সীমার চিৎকার শুনে সবাই কেবিনে ছুটে গেল। দেখলো সীমার নাক দিয়ে আবারও অস্বাভাবিকভাবে রক্ত ঝরছে। রক্ত কোনোভাবেই বন্ধ করার উপায় না দেখে ইমার্জেন্সি রক্তের জন্য অর্ডার দেওয়া হলো ব্লাড ব্যাংকে। কিন্তু এইদিকে জহির সুস্থ হয়ে ওঠে একদিনে, আর এনামুল এসব খবর শুনেই চলে যায় তান্ত্রিকের কাছে। তান্ত্রিক তো রীতিমতো অবাক। কি হলো? এমন তো হবার কথা নয়। সাথে সাথে রুমে গেল, বাইরে এলো শুকনো মুখ নিয়ে। তান্ত্রিক বলল, জনাব, একটা বড় ধরনের ভুল করে ফেলেছি। আমি বান মারার ফল দিয়ে ফেলেছি যাতে করে রক্তক্ষরণ হয়ে মারা যায়, তবে তার শুধু মহিলাদের উপরেই কাজ করবে। এই কথা শুনে ইনামুলের রীতিমতো মাথা নষ্ট হয়ে গেল। সে উম্মাদের মতো তান্ত্রিককে মারা শুরু করে দিল, মারতে লাগলো আর বলতে লাগলো, তুই জানিস আমি সীমাকে কতটা ভালোবাসি? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ছোট থেকে ভালোবাসি। আমি তো চেয়েছিলাম ওকে নিজের করে পেতে, আর তুই কিনা ওকে মেরে ফেলার জাদু করলি। হাও মাও করে কাঁদতে লাগলো এনামুল। কিছুক্ষণ পর তান্ত্রিকের জোড়াজুড়িতে শান্ত হয়ে গেল রীতিমতো। এখন যদি সীমাকে সুস্থ না করে তুলিস তাহলে তোকে বেরিয়ে ফেলবো। তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি কালকের ভেতরে কিছু একটা করবার চেষ্টা করছি। এনামুল এমন কথা শুনে বলল, কাল কি রে? আজ করবি, এক্ষুনি করবি। তোকে ভরসা নাই, আমি তোর প্রতিটা সেকেন্ডে তোর সাথে থাকবো। আমি জানি তুই এখন পালিয়ে যাওয়ার ফন্দি করছিস, কিন্তু কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? কি করবি এখন বল? রুবেল তান্ত্রিক ভয় মেশানো কণ্ঠে বলে উঠল, এখন আমার গুরুর কাছে যেতে হবে। তোর গুরু কোথায় থাকে? চট্টগ্রামের এক পাহাড়ি এলাকায়। ঠিক আছে, এখনই যাব। ব্যাগ গোছা। সবকিছু গুছিয়ে প্রথমে একটা বেসরকারি ফ্লাইটের অফিসে খোঁজ নিল সন্ধ্যায় কোনো ফ্লাইট আছে কিনা। সৌভাগ্যবশত একটা ফ্লাইট পেয়েও যায়। এদিকে সীমার অবস্থা খুব খারাপ। শরীরের এক দিক দিয়ে রক্ত প্রবেশ করছে, অন্যদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। বিভিন্ন চ্যানেল আর সংবাদপত্রের সাংবাদিক এসে নিউজ কভার করার চেষ্টাও করে, যদিও পারে না। তান্ত্রিক আর এনামুল সন্ধ্যার ফ্লাইটের রাতেই চট্টগ্রাম পৌঁছে যায়। কুয়াশার জন্য ফ্লাইট দেরি করে। এরপর একটা গাড়ি ভাড়া করে দুর্গম সেই পাহাড়ি এলাকায় যায় ওরা। রাত তখন আনুমানিক 12টা হবে। ওখানে পৌঁছানোর পর তান্ত্রিক তার গুরুর বাড়িতে প্রবেশ করে, কিন্তু এনামুল আর গাড়ির ড্রাইভারকে একটু দূরে মেইন রোডের কাছে দাঁড় করিয়ে রাখে।
তান্ত্রিক যেন পালিয়ে না যেতে পারে, তাই ওর কাছ থেকে ওর মোবাইল ফোন, মানিব্যাগ যা কিছু ছিল সবকিছু নিয়ে নেয়। যদিও সে ঘন্টাখানেকের ভেতরেই ফিরে আসে, হাতে একটা পানির বোতল নিয়ে, শুধু, আর কিচ্ছু নয়। হাঁপাতে হাঁপাতে বলল, ভাই এটা পানি না, পানির মতো দেখানো, এটা অন্য কিছু। শরীর থেকে সব রক্ত বের হয়ে যাবার আগেই সীমাকে এই পানি পান করাতেই হবে আপনাকে। কি শুনে খুব আশ্চর্য লাগছে, তাই না? মনে হচ্ছে কাল্পনিক কোনো ঘটনা বলছি। না, এটা কিন্তু বাস্তব ঘটনা, বিশ্বাস করুন আর নাই করুন। আলিফ লায়লা টাইপের হলেও ঠিক এর ব্যতিক্রম কিছু ঘটেনি, বা আমি কিছু বানিয়েও লিখছি না। পরবর্তীতে পুলিশি তদন্তে সবকিছু বেরিয়ে আসে, কিন্তু সীমা আর সীমার পরিবারের কথা চিন্তা করে সেই সময় পুলিশ এসপি মিডিয়া বা পত্র পত্রিকাকে এসবের কাছে ঘেঁষতে দেয়নি। এরপর বাকিটুকু আসলে অনেক বেশি কষ্টদায়ক। তান্ত্রিক আর এনামুল ফিরে আসতে আসতে সীমা মারা যায়। তান্ত্রিক গুরুর সেই পানি নিয়ে ওরা যখন পরদিন বিকালের ফ্লাইটে শহরে পৌঁছায়, সীমার লাশ ততক্ষণ গোরস্থানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সীমার মৃত্যুর খবর শুনে এনামুল রীতিমতো নিশ্চুপ হয়ে যায়। সে আসলে সীমাকে আপন করে পাওয়ার জন্য শয়তানের কাছে নিজেকে সঁপে দিয়েছিল, আর তারই ফল সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিল। বিমান থেকে নামার পর সেই তান্ত্রিক উধাও হয়ে যায়, আর এনামুল বাড়ি ফিরে আসে। নিজের বাড়িতে নয়, সীমার বাড়িতে। হঠাৎ করে উঠভান্তের মতো ঢুকে কাঁদতে থাকে আর চিল্লা পাল্লা করে বলতে থাকে তার কৃতকর্মের কথা। সীমার স্বামী জহির আর সীমার বাবা এসে এনামুলকে ইচ্ছা মতো মারতে আরম্ভ করে, কিন্তু বাড়ির অন্য লোকজন তাদেরকে শান্ত করে। এনামুল একটা সময় অজ্ঞান হয়ে পড়ে থাকে মেঝেতে। পরিশেষে যে ঘটনাটা ঘটে সেটা আরো বেদনাদায়ক। পরদিন বিকালে এনামুলকেও সাদা কাফন পরিয়ে কবর দেয়া হয়, তবে সেখানে পুলিশ সংখ্যা অনেক বেশি ছিল। এনামুল আসলে রাতেই অজ্ঞান হয়ে যায়নি। পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছিল সে বেশ আগেই বিষ খেয়েছিল। মনে হয় সীমার মৃত্যুর খবর শোনার পরেই সে এমনটা ঘটিয়েছে, আর সেই বিষ সে আগে কিনে রেখেছিল সীমার অসুস্থ হয়ে যাবার কথা শুনে। এই ঘটনাটা সীমার স্বামী জহিরের কাছ থেকে শোনা। জহির আজও বিয়ে করেনি, করবেও না কোনোদিন। সে সীমার ভালোবাসা আর বিয়ের পরের ওই কয়েকদিনের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে চায়। মাঝে 3টা জীবন বিপন্ন হয়ে গেল। এক কালো জাদুর প্রভাবে 3টা পরিবার রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। 2টা জীবন নিঃশেষ হয়ে কবরে মিশে গেছে। মাঝখানে সেই জাদুকর আজও লাপাত্তা, কেউ কোনোদিন তার খবর জানতে পারেনি। এনামুলের সেই বন্ধু জহিরকে ভেতরের এমন খবরগুলো বলেছিল, সাথে ক্ষমাও চাটিয়ে এসেছিল। জহির ক্ষমা করে দিয়েছে। অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকুন। আর যে সকল মুসলমান ব্ল্যাক ম্যাজিক নিয়ে সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজেন, বিশ্বাস করতে চান না, তাদেরকে বলছি কোরআন শরীফ ঘেটে দেখার জন্য। সীমা আজ প্রায় 10 বছর হলো মারা গিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, সীমা যেন ভালো থাকে ও পারে। এই ছিল ঘটনা জেফরি ভাই। অবশ্যই বলছি এটা একটা কালেক্টেড ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন। আমি মাহফুজ, অবশ্যই ময়মনসিংহ থেকে এর আগেও ঘটনা পাঠিয়েছিলাম। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের সাথে ঘটে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। 2002 ফেব্রুয়ারি মাসে আমরা একটা নতুন বাসায় উঠি। বাড়িটা 4 তলা ছিল। 4 তলা থেকে সোজা একটা লোহার সিঁড়ি ছিল ছাদে ওঠার জন্য। 4 তলায় মোট ফ্ল্যাট ছিল 3টা। আমরা 4 তলার একটা ফ্ল্যাটে উঠলাম। আমার ওঠার কিছুদিন আগে বাড়িওয়ালার মা মারা যান। ঘটনাটা শুরু হয় এর 3-4 মাস পর থেকে। অনেক রাতে মাঝে মধ্যে ছাদ থেকে লাফানোর আওয়াজ আসতো। বেশিরভাগই হতো রাত 1টার পর। আস্তে আস্তে সমস্যাটা বাড়তে লাগলো। লাফানোর আওয়াজের সাথে প্রায় কান্নার আওয়াজ অথবা বিক্ষোভে হাসির আওয়াজ পাওয়া যেত। প্রথম দিকে শুধু আমরা 4 তলায় যারা থাকতাম তারাই আওয়াজটা পেতাম। এরপর আস্তে আস্তে ব্যাপারটা সবাই টের পেল। একদিন আমার ফুফাতো ভাই রাতে ছাদে যায় ফোনে কথা বলার জন্য। পানির ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে এসে কথা বলছিল। হঠাৎ তার পেছন থেকে কেউ ধমক দিয়ে বলে যে এত রাতে ছাদে কি? সে চমকে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। তখন সে ভয় পেয়ে
নেমে আসে এবং পরদিন থেকে আমাদের সবাইকে ছাদে যেতে নিষেধ করে। এর কিছুদিন পর একদিন রাতে আমি পড়ছিলাম, পড়ার চাপ খুব বেশি ছিল, তাই পড়তে পড়তে প্রায় 2টা বেজে যায়। হঠাৎ শুরু হয় ছাদে লাফানো, কান্না, হাসি, আর গরু পানি খেলে যেমন আওয়াজ হয় তেমন শব্দ। আমি ভয় পেয়ে যাই। আম্মু আমার সাথে জেগেছিল। আম্মু তাড়াতাড়ি লাইট নিভিয়ে আমাকে নিয়ে মশারির মধ্যে ঢুকে যায়। হঠাৎ মনে হলো আমার পড়ার টেবিল থেকে কেউ চেয়ারটা টেনে আমার মাথার কাছে নিয়ে আসলো। এমন বিদঘুটে আওয়াজ হলো যে আম্মু আর আমি ভয়ে একজন আর একজনকে জড়িয়ে ধরে কাঁপছিলাম। উঠে যে লাইট জ্বালাবো সেই সাহস পাচ্ছিলাম না। অনেক কষ্টে যখন লাইটটা জ্বালালাম তখন দেখলাম চেয়ার আগের জায়গাতেই আছে। এরপর একদিন পাশের ফ্ল্যাটের 2টা ভাইয়া প্ল্যান করলো যে ছাদে কি আছে দেখবে। প্ল্যান অনুযায়ী রাত জেগে অপেক্ষা করতে থাকলাম। রাত 2টার দিকে শুরু হয় লাফানোর আওয়াজ। তখন দুজন আস্তে আস্তে ছাদে উঠল। সিঁড়ির মাথা পর্যন্ত উঠেই তারা চিৎকার করে নেমে আসে। তারা যে জিনিসটা দেখলো তা হলো একটা বুড়ি সাদা কাপড় পরা অবস্থায় পুরো ছাদে লাফাচ্ছে, আর তার চেহারাটা ভয়ঙ্কর। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল রাতে যতই পানি তোলা হতো ট্যাঙ্কে পানি থাকতো না। এমন অনেক দিন হওয়ার পর বাড়িওয়ালা এক হুজুর নিয়ে আসেন। সে বিভিন্ন দোয়া পড়ে মিলাদ দিয়ে যায় ছাদে, আর কোরবানির গরুর রক্ত ছিটিয়ে দেয় পুরো ছাদে, আর গরুর মাথার খুলিতে কি যেন তাবিজ লাগিয়ে টাঙিয়ে দেয়। এরপর থেকে আর ওই সমস্যাটা হয়নি। তবে তার কদিন পরেই বাড়িটা উত্তর দিকে সামান্য হেলে যায়। এখনো মাঝে মাঝে সেই ঘটনা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি হাসান, বাড়ি মাদারীপুর, এবং এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন, এটি আমি পড়ে শোনালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ইন্টারেস্টিং ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে শেয়ার করবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি আরেকটি নতুন ঘটনায়। 10 বছর আগের কথা। আমি তখন পড়াশোনার জন্য কলকাতার উপকণ্ঠে একটি মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোনটা ধরে বললাম, হ্যাঁ মা বলো। তুই বাসায় আসছিস কবে? মা জিজ্ঞেস করলো। আমি বললাম, কাল আসবো মা, আমি খুব ক্লান্ত এখন, এই মাত্র কলেজ থেকে ফিরলাম। মা বললেন, কাল বাড়িতে পুজো মনে আছে তো? না সেটা ভুলে গেছিস? পুজো তো কাল, তবে আজকে কি করবো এসে? পুজোর আগে অনেক কাজ থাকে, তোর বাবা একাই তার অনেক কাজ সামলাতে পারবে না, তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া ঠাকুর মশাইয়ের কাল খুব তাড়া আছে, উনি বলে দিয়েছেন সকাল 9টার মধ্যে পুজোটা করে চলে যাবেন। এই ঠাকুর মশাই হলেন রত্ন চট্টোপাধ্যায়। এককালে তান্ত্রিক হওয়ার জন্য অনেক জায়গায় ঘুরিয়ে বেড়েছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সংসার জীবনের আকর্ষণের কাছে হার মেনে বর্তমানে পুজো এবং জ্যোতির্বিদ্যা নিয়ে ব্যস্ত তিনি। মা শেষে বললেন, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই আজকে আসবি। আমি আর কথা বাড়ালাম না, বললাম আচ্ছা আসছি। তখনও বুঝতে পারিনি কোনো ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেদিন বাড়ি যেতাম না। এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না, তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে 15 কিলোমিটার পথ। মাঝখানে গঙ্গা পার হয়ে নৌকা বের হতে হয়, নৌকায় করে। নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। গ্রামে ঢোকার রাস্তায় একটা বড় শ্মশান পড়ে। এককালে এই শ্মশানের খুব বদনাম ছিল। জায়গাটা নাকি একটা সময় ভূত প্রেতের আড্ডা ছিল। যত সব মিথ্যেবাদী বজ্রুক অন্ধবিশ্বাসের দল এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রবল বৃষ্টিপাত। তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টির সাথে সাথে অন্ধকারটাও চারিদিকে ঘিরে ফেললো। এক নাগারে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘ দেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ আমার উপর বর্ষণ করেছেন। কিছুক্ষণ পর দেখলাম একটা লোক খালি গায়ে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম না। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের রামলাল। আমি তাকে গলা খাকিয়ে বললাম, আরে রামলাল মশাই, বৃষ্টিতে ভিজছেন কেন? এখানে এসে গাছের নিচে দাঁড়াও। রামলাল কোনো জবাব দিল না। এক মনে সে খুঁজছে, কি যেন খুঁজছে। শ্মশানের পুরানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে।
একটা দেখে হয়ে গেলে আরেকটা, তারপর আবার আরেকটা, আবার আরেকটা। গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে আমার। ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী, ভয় নাকি ঠান্ডা নাকি বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি ফেলে একটা কঙ্কালের হাত বেরিয়ে এসে আমার পাটা টেনে ধরবে। আশঙ্কাটা ক্রমেই বেড়েই চলেছে। এমন সময় পাশে কেউ থাকলে মনে হয় কিছুটা সাহস পাওয়া যেত। রামলাল, ও রামলাল, ওখানে কি করছো? এখানে এসো দেখি। রামলাল আবারও নিরুত্তর। আমার মনে হলো মানুষটা মনে হয় পাগল হয়ে গেছে। তা না হলে এত বড় করে ডাকার পরও কেন শুনতে পাবে না? আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম। এরপর রামলাল একটা সদ্য পুরানো চিতার পাশে এসে দাঁড়িয়ে গেল। এখনো চিতা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর সে আর নড়ল না সেখান থেকে। মনে হলো যা খুঁজছিল সে সেটা পেয়ে গেছে। রামলাল একটা চিতার পাশে বসে আত পোড়া কাঠগুলো হাতে নিয়ে সরাতে লাগলো। সর্বনাশ! আমি মনে মনে প্রমোদ করলাম, এই কি কাণ্ড! অন্য কেউ দেখলে তো রীতিমতো আস্ত রাখবে না। পাগল বলে তো সবাই তাকে ছেড়ে যাবে না। রামলাল, থামো, থামো বলছি। পাগলটা দেখে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ওকে যেভাবে হোক থামাতেই হবে, তা না হলে আজ এক চরম কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারে। তার চারিদিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য একটা পিঠে হাত রাখলাম, কিন্তু একই তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিলাম, দুপা পিছিয়ে এলাম। পিছে হাত দেওয়ার সাথে সাথে রামলাল থেমে গেল। মুখ দিয়ে একটা গো গো শব্দ হতে শুরু করলো। এসব কি করছো? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আমার প্রশ্নের জবাব না দিয়ে সে ধীরে ধীরে উঠে আমার দিকে ঘুরে দাঁড়ালো। এ তো রামলাল নয়। প্রথমে খেয়াল করিনি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমি রীতিমতো আতকে উঠলাম। দেখলাম লোকটার চোখের জায়গাটায় দুটো কালো গর্ত। সেই গর্তের গভীরে জ্বলছে দুটো সাদা আলো। আমি পিছনে ফুটতে শুরু করলাম রীতিমতো। লোকটা আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়িয়ে দিলাম, সেও গতি বাড়িয়ে দিল। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি। বামে ডানে পিছনে সব দিকে দৌড়াচ্ছি। কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনেই চলে আসছে। এত কিছুর মধ্যে একটা বিষয় লক্ষ্য করলাম, সে আমার পাশে পাশে দৌড়াচ্ছে। আবার কখনো সামনে বা পেছনে চলে আসছে, কিন্তু আমি তাকে স্পর্শ করতে পারছি না। কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করা থেকে। এইভাবে সে কতক্ষণ আমাকে তাড়া করেছে বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরে শুনতে পারলাম রাস্তা থেকে কে যেন আমাকে ডাকছে, সুরেশ, এই সুরেশ। বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে কিনা দেখার জন্য হয়তো কেউ আমাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছেন। আমি এবার ওনার দিকে দৌড়ানো শুরু করলাম, কিন্তু দৌড়ে পালাবো কোথায়? মানুষ হলে তো তাকে ঝেড়ে ফেলবো, কিন্তু সে তো অন্য কিছু। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করলো। প্রায় 20 ফিট হবে। মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখ দুটো সাদা আগুনের শিখা জ্বলছে। এরপর আমার জ্ঞান ধরে রাখা সম্ভব হলো না। আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরল পরদিন সকাল 9টায়। ততক্ষণে ঠাকুর মশাই বাড়ির পুজো সেরে ফেলেছেন। চোখ খুলে দেখলাম বাড়ির সবাই আমাকে চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে বুঝতে পারলাম কাল জ্ঞান হারানোর পর তারাই আমাকে শ্মশান ঘাট থেকে তুলে বাড়িতে নিয়ে আসে। নীরবতা ভেঙে বাবাই প্রথম জিজ্ঞেস করলেন, কাল তুই শ্মশানে ওভাবে ছুটে বেড়াচ্ছিলি কেন? আর কি হয়েছিল? তুই হঠাৎ কি দেখে অজ্ঞান হয়ে গেলি? আমি কিছু বলার আগেই মা কড়া ধমকে সুরে বলে উঠলেন, সবার আগে তুই বল, শ্মশানে গিয়েছিলি কেন? তুই কি জানিস না সেই পবিত্র শ্মশানে এক অপবিত্র অপদেবতা বাস করে? রতন ঠাকুর তখনও বাড়িতে ছিলেন। তিনি কালী পুজোর প্রসাদের জন্য অপেক্ষা করছিলেন। সবাইকে থামিয়ে রতন ঠাকুর আমাকে বললেন, শোনো, এভাবে কিছু বোঝা যাবে না। সুরেশ, এক কাজ করো, কাল ঠিক কি কি হয়েছিল তা বলবো আমাকে। আমি পুরো ঘটনাটা খুলে বললাম। সব কথা শুনে মা কান্নাকাটি শুরু করে দিল। বলল, আর কোনোদিন শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি আসবি না, আমি বলে রাখলাম। সমস্ত ঘটনা শুনে ঠাকুর মশাই বললেন, খুব জোর যে বেঁচে গিয়েছো সুরেশ। গত রাতে তুমি এক দুষ্টু প্রেতাত্মার পাল্লায় পড়েছিলে। এক ধরনের দুষ্টু প্রেত আছে যারা নির্জন স্থানে কাউকে পেলে তার সামনে কোনো ঘটনার অলৌকিক মায়াজাল সৃষ্টি করে সেই সব সত্যি মনে করায়, আর ওই মায়াজালের ফাঁদে পা দিলেই কিন্তু বিপদ। তারপর সুযোগ বুঝে তাদের ঘাড় মোটকে নিজের দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করে। তুমি ওই গাছের নিচে দাঁড়ানো মাত্রই সে এমন এক অলৌকিক মায়াজাল সৃষ্টি করেছিল যেটাকে তুমি দূর থেকে একজনকে সত্যি বলে মনে করেছিলে। আসল কথা হচ্ছে, গতকাল শ্মশানে কাউকে পোড়ানো হয়নি।
সবই অলৌকিক মায়া ছিল, তোমাকে তাদের দলে টেনে আনার জন্যই কিন্তু এমনটা ঘটিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি। যতদূর মনে হয় নির্জন স্থান দেখে সে ওই বট গাছটায় আস্তানা গেড়েছে। আমি বলে উঠলাম, কিন্তু ঠাকুর মশাই, তার মায়া যদি এতটাই ভয়ঙ্কর হবে তাহলে সে আমাকে স্পর্শ করতে পারেনি কেন? ঠাকুর মশাই আমার হাতে বাঁধা একটা লাল সুতোর দিকে আঙ্গুল দেখিয়ে বলল, গত বছর কালী পুজোর পর এই সুতোটা তোমার মা তোমার হাতে বেঁধে দিয়েছিল। এই পবিত্র সুতোর জেরেই সে প্রেতাত্মা তোমার এক চুলো স্পর্শ করতে পারেনি। এই সুতো কোনো সাধারণ সুতো নয়, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত এক রক্ষা কবচ, যা তোমার মা গত বছর কালী পুজোর সময় বাড়ির বট গাছের সামনে এক মন্দিরের পুজো দিয়ে আশীর্বাদ হিসেবে প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে সেই সুতো তোমাকে অনাহত বিপদ থেকে তোমাকে রক্ষা করেছে, যা তুমি টেরও পাওনি। মা বলে উঠল, দেখলি বাবা, আমি বলেছিলাম না, এই সুতো হাতে বাঁধা থাকলে কেউ তোকে কোনো দিন অনিষ্ট করতে পারবে না, প্রতিবারই তোকে জোর করে পড়াতে হয়। মা অনুরাগের সুরে বলে উঠল কথাগুলো। ঠাকুর মশাই বললেন, কিন্তু যদি তুমি প্রেতাত্মাকে নিজে স্পর্শ করো তখন তো তার ক্ষমতা অনেকখানি কমে যাওয়ার কথা। তার আসল রূপটা ধীরে ধীরে তোমার সামনে উন্মোচন হওয়া শুরু হয়। তুমি শুধু তার চোখের সাদা গর্ত দেখেছিলে, কিন্তু আরো কিছুক্ষণ ওভাবে তার দিকে তাকিয়ে থাকলে দেখতে পেতে একটা আস্ত কঙ্কাল তোমার সামনে দাঁড়িয়ে আছে। মায়াজাল ভেঙে যাওয়ার পর কোনো উপায় না দেখে সে তোমার তাড়া করা শুরু করে, চেষ্টা করে যেন কোনো প্রকারে তোমার হাত থেকে দৌড়াতে গিয়ে সুতোটা খুলে পড়ে, আর যেটা হলেই তোমার চরম সর্বনাশ হতো। কিন্তু কথায় আছে না, রাখে হরি মারে কে। তোমার মায়ের ভগবানের প্রতি অসীম বিশ্বাস ও অগাধ ভক্তি আর কালী মায়ের আশীর্বাদের জন্য তুমি বেঁচে গেছো সুরেশ। বাবা বললেন, ঠাকুর মশাই, আমি তো এখানে উপস্থিত ছিলাম, কিন্তু সে প্রেতাত্মাকে আমি দেখতে পেলাম না কেন? সুরেশ তো আমার সামনে অজ্ঞান হয়ে গেছিল। আসলে সে ক্ষমতাশীল প্রেতাত্মাই ওই গাছের উপরে ছিল। তার মায়াজালের জন্য সুরেশ তাকে নিজের সামনে দেখে। তাছাড়া সে শুধু সুরেশের উপরে মায়া সৃষ্টি করেছিল, ভাবতে পারেনি এই ঝড়ের সময় অন্য কেউ তাকে বাঁচাতে আসবে। ঠাকুর মশাই বাবাকে উত্তর দিলেন। রতন ঠাকুরের কথা শুনে মা বলল, দাদা, আপনি এত কিছু জানলেন কি করে? রতন ঠাকুর তখন বললেন, এক সময় এসব বিষয় নিয়ে প্রচুর চর্চা করেছি। ইচ্ছে ছিল অনেক বড় তান্ত্রিক হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারিনি। সংসারের টান যে অনেক বড় টান, একেবারে যে ব্যর্থ হয়েছিলাম তা নয়, কিছু শক্তি তো পেয়েছি, কিন্তু এইসব তো আর সবাইকে বলা যায় না। প্রসাদ গ্রহণ ও খাওয়া দাওয়ার পর বাবা ঠাকুর মশাইকে বললেন, আচ্ছা দাদা, এই প্রেতাত্মার তো একটা বিহিত হওয়া দরকার, তা না হলে গাছের নিচে কেউকে পেলে তো প্রাণ নাশ করবে। এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় আছে কি? উপায় একটা আছে, এবং তা এখনই করতে হবে। মাকে উদ্দেশ্য করে তিনি আবার বললেন, একটা পাত্রে কালীমার পুজো করা পবিত্র জল এনে দাও বৌমা। মা সাথে সাথে ঠাকুর মশাইকে পুজোর জন্য জল এনে দিল। এতেই কাজ হবে। এই বলে তিনি শ্মশানের উদ্দেশ্যে রওনা হলেন। আমরাও তার সঙ্গে চললাম। এতক্ষণ গ্রামের অনেকেই ঘটনাটা জেনে গিয়েছিল, তাই তারাও আমাদের সঙ্গে হাঁটতে শুরু করলো। পথে মন্দিরের পূজারীর সাথে দেখা হলো। ঠাকুর মশাই তাকে পুরো ঘটনাটা বলে দিলেন। সব শুনে পূজারী আমাদের সাথে সেই শ্মশানের দিকে যেতে লাগলেন। সেই ভিড়ের মধ্যে আমি রামলালকে দেখলাম। তাকে দেখিয়ে আমার সারা শরীর আবারও কাঁটা দিয়ে উঠল। ইচ্ছে হলো মাথায় দু চারটা গাঁটটা মারি। তারপর ভাবলাম, কালকের ঘটনার জন্য তো ওর কোনো দোষ নেই, তাই তাকে গাঁটটা মারার কথাটা মন থেকে ফেলে দিলাম। আমরা সবাই সেই বট গাছের নিচে এসে উপস্থিত হলাম। এরপর ঠাকুর মশাই বট গাছ থেকে একটা প্রেত তাড়ানোর ব্যবস্থা শুরু করলেন। রতন ঠাকুরের সাথে আমরা সবাই শ্মশানের সেই বট গাছটার কাছে এসে উপস্থিত হলাম। রাস্তার এক পাশে শ্মশান আর অপর পাশে একটা বড় পুকুর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাছটা আর 5টা গাছের মতো, কিন্তু আমরা জানি যে এই গাছে লুকিয়ে আছে অদৃশ্য বিভীষিকা, এক ভয়ঙ্কর মায়াবী প্রেতাত্মা, যার মায়াজাল ভেদ করা যে কোনো সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য ব্যাপার। ঠাকুর মশাই প্রথমে বট গাছটাকে ভালোভাবে নিরীক্ষণ করলেন। তিনি কি বুঝলেন সেটা তিনিই জানেন ভালো করে। এরপর তিনি মাটি থেকে একটা বড় কাঠি নিয়ে পাত্রের মধ্যে ডুবিয়ে তা থেকে কিছুটা জল আমার গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, সুরেশ,
এখানে উপস্থিত সব মানুষের গায়ে তাড়াতাড়ি এই মন্ত্রপুত স্নানের জল ছিটিয়ে দাও। আমি সবার গায়ে স্নানের জল ছিটিয়ে দিয়ে পাত্রটা ঠাকুর মশাইকে দিলাম। তারপর তিনি বট গাছের চারিদিকে জল দিয়ে একটা বিশাল বড় বৃত্ত তৈরি করলেন। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি করছেন ঠাকুর মশাই? আপনি কি করছেন? এটার নাম চক্রবদ্ধ ক্রিয়া। এর কাজ যথাসময় বুঝতে পারবে। তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনো, আমি যতক্ষণ না বলবো এই গাছের কাছে কেউ আসবে না, বুঝলে? তারপর তিনি যা করলেন তা দেখে রীতিমতো সবাই ভয় শুকিয়ে গেল, একেবারে আমচুর হয়ে গেল। পাত্র থেকে বেশ কিছুটা জল নিয়ে তিনি বট গাছে ছিটিয়ে দিলেন। প্রথমে বট গাছের দু একটা ডাল নড়ে উঠল, তারপর ক্রমে ক্রমে গোটা গাছটায় জোরে জোরে দুলতে শুরু করলো। মনে হলো যেন এই মাত্র কারো ঘুম ভাঙলো। এরপরে শুনতে পেলাম একটা গভীর ও কর্কশ গলা বলে উঠল, কে রে, কার এত বড় সাহস আমার ঘুম ভাঙায়? এই অসময় কার মরার বাসনা জেগেছে? দেব এখনই সবার ঘাটটা মোটকে। ঠাকুর মশাই দেখি দিব্যি দাঁড়িয়ে আছেন, তার চোখে মুখে কোনো রকম ভয় নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি তোর ঘুম ভাঙিয়েছি রে শয়তান প্রেত। তোর কি বাঁচার ইচ্ছা আছে নাকি মরে যাওয়ার ইচ্ছা আছে? এত বড় সাহস তোর যে আমার ঘুম ভাঙিয়ে দিলি? বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে পণ্ডিত? অদৃশ্য প্রেতাত্মা বলে উঠত, তবে রে শয়তান, তুই প্রেত সিদ্ধ করে রতন ঠাকুরকে ভয় দেখাস? এক সময় তোর মতো হাজার হাজার প্রেতাত্মা মাঝখানে বসে শ্মশান ভূমিতে আমি তন্ত্র সাধনা করেছি। দাঁড়া, দেখাচ্ছি আমি কে। এই বলে তিনি পাত্র থেকে কিছুটা স্নানের জল হাতে নিয়ে বট গাছের সেই ডালে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আর্তনাদ ভেসে আসলো। দেখলাম গাছের সেই ডাল একটা মানুষের আকৃতির আগুন জ্বলছে। বুঝলাম ঠাকুরের মন্ত্র খুব ভালোভাবেই কাজ করছে। বাছাধন, এবার বুঝবি কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই। গাছে বসে আমার উপর মায়াজা সৃষ্টি করেছিলি না আমাকে মারার জন্য? নে, এবার তুই পুরে ছাই হয়ে যা। আমি মনে মনে এসব ভাবছি আর প্রেতাত্মাকে গালাগালি দিচ্ছি। ঠিক এমন সময় দেখি পাগলা রামলাল পুকুর থেকে এক বালতি জল নিয়ে বট গাছের দিকে এগুচ্ছে। আমি তাকে থামিয়ে কড়া সুরে বললাম, কোথায় যাচ্ছ রামলাল? আমার ধমকে রীতিমতো থতমত খেয়ে গেল। রামলাল বলল, আগুন নেভাতে দাদা। আমি বললাম, কেন? সেই মানুষ হত্যক প্রেতাত্মার প্রতি তোমার এত দরদ কিসের শুনি? রামলাল বলল, বাবারে, প্রেতাত্মা আগুনে পড়ে যাবে না, তখন আমার সঙ্গে কে বন্ধুত্ব করবে আর কে খেলবে? আমি বললাম, তোমার বুঝি কোনো বন্ধু নেই? রামলাল কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, না জানো সুরেশদা, আমার সাথে কেউ খেলে না, সবাই আমাকে পাগল বলে খেপায়। আচ্ছা সুরেশদা, আমি কি সত্যি পাগল? রামলালের কথা শুনে সত্যি খুবই মায়া হচ্ছিল মানুষটার জন্য। তাকে বললাম, না তুমি পাগল নও। আর কে বলেছে তোমার কোনো বন্ধু নেই? তার হাত ধরে বললাম, আজ থেকে আমি তোমার বন্ধু। তোমার যখন খেলতে ইচ্ছা করবে তুমি আমার কাছে চলে আসবে, আমরা দুজন মিলে যা খুশি খেলবো, কেমন? রামলাল বলল, তুমি তো শহরে থাকো, আমার সঙ্গে কখন খেলবে? আমি বললাম, যখন বাড়িতে থাকবো তখন আমার সঙ্গে খেলবে। তাছাড়া আমি সবাইকে বলে দেব তারা যেন তোমার সঙ্গে খেলে। এবার ঠিক আছে তো? রামলাল বলল, কি মজা, সবাই আমার সঙ্গে খেলবে, সবাই আমার বন্ধু হবে। আমি বললাম, এবার জলের বালতিটা নিচে রেখে দাও, শুনলে ঠাকুরমশাই অনেক রাগ করবে। যে ব্যক্তি সেই প্রেতাত্মার কাছে যাবে সে তার ঘাড় মোটকে মেরে ফেলবে, তখন তুমি কার সাথে খেলবে? আমার কথা শুনে রামলাল ভয়ে বালতিটা রীতিমতো ফেলে দিল, পেছনে ফিরে দাঁড়ালো আর বলল, ওরে বাপরে বাপ, বাঁচাও আমাকে, ওরে বাপরে বাপ বাঁচাও, প্রেতাত্মা যে আমাকে মেরে ফেলবে। প্রেতাত্মার গায়ে আগুন লেগেই আছে, সঙ্গে তার কান ফাটা তীব্র আর্তনাদ। সেই ঠাকুর মশাই বলল, এবার তুই মরবি। এরপর দেখি সে প্রেতাত্মা যে ডালে দাঁড়িয়েছিল সেই ডালটা হঠাৎ করে ডুলতে শুরু করলো। মনে হলো কেউ যেন লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখলাম মানুষের আকৃতির সেই আগুনটা লাফ দিয়েছে এবং সেই লাফ দিয়েছে চক্রাবদ্ধ। চারিদিকে একটা চঙের মতো আগুনের প্রাচীর তৈরি হলো এবং তা মাটি থেকে আকাশ পর্যন্ত ঢেকে গেল। সে লাফ দিয়ে ঠাকুর মশাইয়ের কাছে আসতে পারেনি, আর তার কারণ হলো ঠাকুর মশাইয়ের তৈরি অদৃশ্য চক্রাবদ্ধ কবচ, যেটা পার হবার ক্ষমতা
সে প্রেতাত্মা নেই। তিনি আগেই বুঝেছিলেন যে প্রেতাত্মা তার উপরে আক্রমণ করতে পারে এবং সেজন্য তিনি প্রথমেই তার প্রতিকার করে রেখেছিলেন। চক্রাবদ্ধ স্পর্শ করা মাত্রই প্রেতাত্মার শরীরে লেগে থাকা আগুন দ্বিগুণ উৎসাহে জ্বলতে লাগলো এবং সাথে সাথে তার আর্তনাদও দ্বিগুণ হয়ে গেল। এবার প্রেতাত্মার গলার আওয়াজ কিছুটা নরম হলো। সে হাত জোর করে ঠাকুর মশাইকে বলল, দোহাই তোমার পুরুত, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমি জানতাম তুই আমার উপর আক্রমণ করবি, আর সেজন্য আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। স্বর্গ, মধ্য, পাতাল, তুই যেখানে যাবি এই আগুন প্রাচীর থেকে কোনো দিন বেরোতে পারবি না, বললেন রতন ঠাকুর। তিনি আবার বললেন, তোকে ছেড়ে দিলে তুই আবার ফিরে আসবি, আবার মানুষকে মায়াজাল সৃষ্টি করে তাদের কষ্ট দিবি, তাদের উপর আক্রমণ করবি। আমি তোকে এবার আর ছাড়ব না। দোহাই লাগে আপনার, আমি কথা দিচ্ছি এই শ্মশান ভূমি ছেড়ে চলে যাব, এমনকি এই গ্রাম আর এই জগৎ ছেড়ে চলে যাব আর ভবিষ্যতে কোনো দিন আসবো না, কোনো মানুষকে হত্যা করব না। আমি প্রতিশ্রুতি দিলাম, দোহাই এবার আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না এই যন্ত্রণা নিতে। কাকুতুই মিনতি করে বলল সেই প্রেতাত্মা, কথাটা যেন মনে থাকে, কিন্তু তুই এখান থেকে চলে গিয়েছিস সেটা প্রমাণ করবি কিভাবে? রতন ঠাকুর বললেন, যাবার সময় আমি এই পুকুরের জল দুভাগ করে দিয়ে যাব, বলল সেই প্রেতাত্মা। তারপর ঠাকুর মশাই পাত্র থেকে কিছুটা স্নান জল নিয়ে মন্ত্র পড়ে সেই জ্বলন্ত আগুনের উপরে প্রাচীরের মধ্যে নিক্ষেপ করলেন। মন্ত্রপাঠ করা জল পড়ার সাথে সাথে চক্রাবদ্ধ সম্পূর্ণরূপে আকাশে মিলিয়ে গেল। ঠিক সাথে সাথে দেখলাম এক অগ্নিমূর্তি দৌড়িয়ে যাচ্ছে, পুকুরে ঝাঁপ দিল এবং মুহূর্তের মধ্যে পুকুরের জলটাকে দুভাগ করে দিয়ে অপর প্রান্ত দিয়ে মিলিয়ে গেল। ঠাকুর মশাই আমাদের সবাইকে বললেন, সবাই নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারো, আর কোনো ভয় নেই। সেই প্রেতটা চলে গেছে, আর কোনো দিন এখানে আসবে না। গ্রামের সবাই চিন্তা মুক্ত হয়ে যে যার বাড়িতে চলে গেলেন। এরপর আমি আর আমার দু একজন বন্ধু মাঝে মাঝে রতন ঠাকুরের বাড়ি যেতাম। তিনি তার জীবনের নানান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন। এমন একদিন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুর মশাই, প্রেতাত্মা কি আবার ফিরে আসতে পারে? তিনি বলেন, না, সে আর ফিরে আসবে না। আমি মন্তপুরে শ্মশান ভূমি আর ওই গ্রামের প্রবেশ চিরকাল বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, তার মধ্যে যদি প্রতিশোধ স্পৃহা তৈরি হয়, তবে সে নিজে না এসে অন্য কাউকে দূত হিসেবে ঠিকই পাঠাতে পারে। অন্য কেউ মানেটা ঠিক বুঝলাম না ঠাকুর মশাই, আমি জিজ্ঞেস করলাম। আমার প্রশ্নের উত্তরে ঠাকুর মশাই বললেন, প্রেতাত্মা তো আর দুনিয়ার একমাত্র প্রেত নয়, দুনিয়াতে আরো অনেক প্রেত আছে, সাতচন্নি, পিশাচ, জিন, সবকিছু আছে। সেই প্রেতের এমন কোনো অনুচর থাকতে পারে না? প্রতিশোধ স্পৃহা খুবই ভয়ঙ্কর, আর সেটা মানুষের মধ্যে যেমন আছে ঠিক প্রেত জীবদের মধ্যেও আছে। তারা সংসারের সব ধর্ম ত্যাগ করতে পারেনি বলেই তারা প্রেতের স্থান পেয়েছে। আমি চমকে উঠে ওনাকে বললাম, আপনি গ্রামবাসীদের ভালো করার জন্য নিজের উপরে এত বড় বিপদ ডেকে আনলেন। যখন বিপদ আসবে তখন দেখা যাবে, অনেক বেলা হয়ে গেল। এখন তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, নয়তো তোমার মা আবার দুশ্চিন্তা করা শুরু করবে, ঠাকুর মশাই বলে উঠলেন। ঠাকুর মশাইকে বিদায় জানিয়ে আমি বাড়ি চলে এলাম। এরপর থেকে আর কোনোদিন কোনো বিপদ ঘটেনি গ্রামবাসীর সাথে। এই ছিল ঘটনাটি ভালো লাগবে পড়ে শোনাবেন। আশা করছি ঘটনাটি যারা যারা শুনেছেন তাদের কাছেও ইন্টারেস্টিং মনে হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল আমার কাছে মনে। তো আমি যে ঘটনাটি বলবো এটি আমার আব্বুর সাথে ঘটে, আজ থেকে প্রায় 30-35 বছর আগে। ওকে। তো তখন তিনি গ্রামে থাকতেন। তো আমরা জানি যে গ্রামে যে বিলগুলো থাকে ওগুলো গ্রীষ্ম অথবা হেমন্তকালে তো আপনার ধান থাকে এবং বর্ষাকালে এবং সেটা পানি ভরপুর হয়ে যায়। তো জি, আপনি বলুন, অসুবিধা নাই, আপনি বলেন। আমি তো এমনই এক রাতে আব্বু ওই বিলের পাশে দিয়ে তো বাড়ি ফিরছিলেন। তো উনি দূর থেকে দেখতে পেলেন যে বিলের মাঝখানে একটা আগুনের শিখা জ্বলছে। তো উনি ভাবলেন যে এত রাতে কে ওখানে, ভাবলেন যে হয়তো ওকে মাছ ধরতে আসছে, হয়তো কোনো কুন্ডুলি জ্বলতেছে হোয়াটএভার। তো কিন্তু উনি যত কাছে গেলেন দেখতে পেলেন যে না, আসলে ওখানে কেউ ছিল না, কোনো নৌকা অথবা কোনো মানুষের চিহ্ন ছিল না, জাস্ট একটা আগুনের শিখা ওই বিলের মাঝখানে, যে পানির মাঝখানে আপনার ভাসতেছে, জ্বলতেছে কয়েক ফুট উপরে। তো উনি বুঝতে পারলেন যে জিনিসগুলো যে এটা
ইটস নট নর্মাল, ইটস প্যারানর্মাল। তো আনফর্চুনেটলি তো ওনাকে বিলের পাশে রাস্তা ধরে পাশে যেতে হতো। তো উনি যত এগোচ্ছিলেন তো উনি দেখছিলেন যে বিলের মাঝখান থেকে আগুনের শিখাটা ওনার পাশে সাইড দিয়ে মানে যাচ্ছিল, উনি পাস করছিলেন এবং আগুনের শিখাটা পাস করছিল। তো আব্বু বেশ তাড়াতাড়ি এগুলেন। তো অনেক দূর ব্রিজটা ক্রস করার জন্য একটা গ্রামে একটা মানে বলে কানি, তো উনি কানি ধরে উঠলেন। তো উনি পিছনে ফিরে দেখলেন যে আগুনের শিকার স্টিল তাকে ফলো করছে। তো যাই হোক, তো উনি যেতে যেতে আরেকটা রাস্তা পরে, রাস্তার পাশে একটা জংলা। তো ওইটা স্টিল মানে এটা মানুষ খারাপ জানে, ওখানে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা ঘটে এবং ঘটনা 30 থেকে 25 বছর আগে, তখন তো আরো হরিফিক ছিল। তো যাই হোক, তো উনি যখন আনফর্চুনেটলি ওখানে ওই রাস্তার পাশে একটা তাল গাছ ছিল, ওটা এখনো আছে ওইখানে নাকি, মানে এটা প্রচলিত যে ওখানে দুজন থাকে। আচ্ছা, দুজন থাকে। তো উনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো পাশে তো জংলা, তো হঠাৎ করে উনি যখন ওটা কাছে আসলেন দেখলেন যে পুরা জংলাটা আপনার একটা ঝড় হচ্ছে, মানে যেটা এটা নর্মাল হওয়া ছিল না, মানে এটা হওয়ার কথা ছিল না, অনেক ঝড় হচ্ছে। এবং লাইক একটা বাঁশ দিয়ে যদি আপনি পুরো গাছকে বাড়ি দেন, যে আওয়াজটা হবে সেখানে লাইক ওখানে প্রতিটা গাছে এরকম আওয়াজ হচ্ছিল, লাইক বাঁশ বাড়ি দিতে পুরো জঙ্গল ক্রস করছিল এবং ঝড় হচ্ছিল। তো আব্বু তো মানে অনেকটা ভয় পেয়ে উনি অনেক মানে দৌড় পরে তো উনি রাস্তাটা ক্রস করলেন, তো বাড়ি ফিরলেন। আর রাস্তার ভাই আরেকটা অ্যাড করার বিষয় হচ্ছে যে আমাদের বাড়ির কাছে একটা ঝিল আছে, যেটা মানে পরিত্যক্ত, ওখানে কেউ মানুষ গোসল করে না অথবা ইউজ করে না। তো ওই ঝিলে নাকি স্টিল নাও যে অনেকে দেখে যে গভীর রাত হলে একজন টাক মাথার একজন মানুষ ওনাকে ওখানে গোসল করতে দেখা যায়। এবং উনি যে মানুষ না, এটা মোটামুটি এটা ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার, কারণ ওনার আর কোনো অস্তিত্ব না, ওনাকে শুধু রাতেই দেখা যায় যে উনি বিলে মানে গোসল করেন, ডুবাডুবি করেন, এবং টাক মাথা ছোট, একটু সাইজ একটু ছোট। তো এটা ছিল আমার ঘটনা। সেই বাড়িটি 6 তলা, আর 6 তলায় ছাদের সাথেই দুপাশে দুটো ফ্ল্যাট আছে। আমার ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। আগে আমার সব চাচা ও আমরা এক বাড়িতে, ইভেন একই ফ্ল্যাটে থাকতাম, যে কারণে বাসায় ভীষণ লোকজন ছিল। আর তাই সেজন্যই বড় ভাইয়া আপুদের মানে পড়াশোনায় একটু ডিস্টার্ব হতো। 2008-এ আমার ছোট চাচার বিয়ে হয় এবং আমার বাসার অন্য কোনো রুম এমটি না থাকায় আমার বড় আপু যে রুমে থাকতেন, আমার ছোট চাচি আর চাচুকে শিফট করে দেওয়া হয়। এন্ড সেই সময় আমার বড় আপু মেডিকেল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন বলে বাসার এনভায়রনমেন্ট আপুর ভীষণ প্রবলেম হতো। বিসাইড দ্যাট ইন্ডিভিজুয়াল রুম না থাকায় আপুর পড়াশোনায় অনেক অসুবিধা হচ্ছিল। তাই জন্য আপুকে আমাদের বাড়ির 6th ফ্লোরের একটা রুম খালি করে সেখানে শিফট করে দেওয়া হয়। আপু বেশিরভাগ সময় ওই ফ্ল্যাটটাতেই থাকতো, জাস্ট খাওয়ার টাইমে, ফ্রি টাইমে নিচে আসতো। আপু বলতো যে রাতের বেলায় পড়ার সময় নাকি আপু ছাদ থেকে নুপুরের আওয়াজ পেত, আবার অনেক সময় নাকি ছাদের পাশের জানালা দিয়ে টোকা দেওয়ার মতো সাউন্ড পেত। আপু ফার্স্টে ব্যাপারটাকে এতটা পাত্তা দেয়। একদিন আপু পড়ছিল মেবি দুপুরের দিকে, তখন পাশের ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসতে শুরু করলো, লাইক কেউ গোসল করছে যেমন পানি সাউন্ড হয় ঠিক সেরকমই পানির সাউন্ড আসছিল। সাউন্ডটা পেয়ে আপু তখনই ওয়াশরুমের সামনে গেল এবং গেট খুলে দেখলো যে কিছুই নেই, বাট ওয়াশরুমের ভেতরটা ভেজা আর কেউ যেন গোসল করে বের হয়েছে, মানে জাস্ট বের হয়ে যেরকম হয় সেরকম। এই ইনসিডেন্টটা আপু ভয় পেয়ে যায় এবং 3 তলায় নেমে আসে আর আমার বড় মা মানে আমার চাচিকে ঘটনাটি খুলে বলে। তারপর বড় মা ওই ফ্ল্যাটে আপুর সাথে থাকতে এবং আপুর বড় ভাই মানে আমার বড় ভাইয়াকে পাঠায়। সে একই দিন রাতের বেলা পড়া শেষ করে ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ে। শোয়ার কিছুক্ষণ পরেই আপুর চোখে যায় ব্যালকনির দিকে। আপু নাকি তখন সেখানে লম্বা চুলের খুব সুন্দর একটা মেয়েকে দাঁড়িয়ে দেখতে থাকে এবং দেখতে পায় যে দাঁড়িয়ে আছে। সেটা দেখার পর ভয় পেয়ে আপু চিৎকার দিলে পাশের রুম থেকে বড় ভাইয়া দৌড়ে যায়, বাট ভাইয়া সেই রুমে গিয়ে কিছুই দেখে না। দেন ঘটনাটা শুনে ব্যালকনির গেট লাগিয়ে দিয়ে আপুকে ঘুমিয়ে পড়তে বলে। তারপর আপুর সাথে আরো এই ফ্ল্যাটে অনেক ঘটনা ঘটে, কিন্তু যারা এই ফ্ল্যাটটাতে থাকতে আসে তারা সবাই
কমপ্লেইন করে যে তারা নাকি রাতে নুপুরের আওয়াজ পায়, আবার তাদের বারান্দায় প্রায় একটি লম্বা চুলের সুন্দর মেয়েকে তারা দেখতে পায়। তাদের গেট উইন্ডোতে নাকি আস্তে আস্তে টোকা দেওয়ার সাউন্ড পাওয়া যায়, গুনগুন করে গান গাওয়ার সাউন্ড পাওয়া যায়। রাতের বেলা নাকি ওয়াশরুমে কেউ ইউজ করে, আবার কেউ ওয়াশরুমের গেট ছিটকানি নাড়াচাড়া করে, এরকম সাউন্ড পাওয়া যায়। আবার রাতের বেলা ওয়াশরুম বা বারান্দা থেকে খুব সুন্দর স্মেল পাওয়া যায়, লাইক বেলি ফুলের গন্ধের মতো অনেকটা স্মেল পাওয়া যায়। কেউ কেউ কখনো কখনো নাকি বারান্দায় ঝাড় দেওয়ার সময় চুলের গোছাও পায়। এটা হচ্ছে মানে একটা ব্যাপার। এবং আমার আপু মেডিকেল এক্সামে চান্স পেয়ে যায়, মেডিকেল এক্সামে সে ভালোভাবে সাকসেসফুলি সে পরীক্ষাটা দেয় এবং চান্স পেয়ে যায় মেডিকেলে, এবং আপু মেডিকেল হোস্টেলে সেটেল হয়ে যায়। তারপর থেকে আপুর যতবারই বাসায় আসতো ততবারই কিছু না কিছু অদ্ভুত ঘটনা হতো। লাইক একদিন আপু দাদির রুমে বসে পড়ছিল, তখন হঠাৎ করেই বেল বাজে আর কি। এবার কেউ গেট খুলতে না যাওয়ায় আপু পড়া থেকে উঠে গেট খুলতে যায়। মানে সে ভয় পেয়েছিল, বন্ধ করে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে বিদায় নেয়। আপু গেট খুলে দিয়ে আসার পর যখন বইটা আবার খোলে তখন নাকি বইয়ের ভেতরে একগোছা চুল পায়। কেউ মজা করেছে ভেবে আপু রেগে গিয়ে সবাইকে সেই চুলের গোছা দেখায় এবং সেই চুলটা মানে বলে যে না, কেউ এই কাজটি করে, এই চুল তাদের মধ্যে কারোরই না। দেন পেঁয়াজ রসুন রাখার শেলফ থেকে একবার আমার সেজো চাচিকে আমার সেজো চাচি একগাছা লম্বা চুল পায়। চাচি চুল পেয়ে ভাবে যে এই চুল বড় আপুর, কজ বাসায় একমাত্র আপুর চুলই অনেক লম্বা আর স্ট্রেইট ছিল। শেলফে পাওয়া চুলগুলো ঠিক সেরকমই হওয়ায় চাচি এগুলো আপুর চুল ভাবে, কিন্তু পরে আপুকে জিজ্ঞেস করলে আপু জানায় যে এই চুলগুলো আপুর না। আবার মাঝে মাঝে পানির বোতলে একরকম চুলের গোছা পাওয়া যেত। এরকম নানা ধরনের অদ্ভুত ইনসিডেন্ট হতো। এসব নিয়ে কেউ কখনো ভয় পেলে বা প্যানিক হলে আমার দাদি তখন বলতো যে এই কাজগুলো যে করছে সে নাকি আমার ভাগ্যের লক্ষ্মী, অ্যান্ড সে আছে বলেই নাকি আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, সে নাকি আমাদের প্রবলেম থেকে সেভ করে রাখে সবসময়। কথাগুলো হয়তো শুনে হাস্যকর মনে হতে পারে, বাট আমি যখন ফার্স্ট শুনি আমার কাছেও হাস্যকর লাগে, কিন্তু ঘটনাগুলো মিথ্যা বা হাসির কিছু না। আমাদের ওই বাড়িটার যে কেয়ারটেকার উনিও অনেক সময় বলেন যে উনি নাকি সন্ধ্যার সময় বা দুপুরের সময় কোনো কাজে ছাদে গেলে কিংবা 5-6 তারা সিঁড়ি ঝাড় দিতে গেলে প্রায়ই একটা লম্বা চুলওয়ালা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু পলক ফেলতে না ফেলতেই নাকি মেয়েটিকে আর কোথাও দেখা যায় না। এরকম আরো অনেক ছোটখাটো ঘটনা আছে বাড়ি নিয়ে এবং আমার ফ্যামিলি নিয়ে, ইভেন আমার বড় আপুর মেডিকেল কলেজ নিয়ে, মেডিকেল কলেজের পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে তার কিছু। আপনি আপনার লিসেনাররা চাইলে আমি সেগুলো শেয়ার করতে পারি, ডেফিনেটলি আপনি শেয়ার করতে পারেন।